আসসালামু আলাইকুম দর্শক, আমি এম এ জামান আবারও আপনাদের সামনে হাজির হয়েছি এক সপ্তাহ পরে আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস নিয়ে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমাদের নিয়মিত অতিথি, বিজ্ঞ আইনজীবী এবং বউ সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। গতদিন আমরা দেশের সংকটাপন্ন অবস্থানে কিছুটা আলোচনা করেছিলাম। জি, ব্রিফলি। হ্যাঁ, আজকে দেশের সমস্যার সমাধান হয় নাই। আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও কামনা করছি দেশ শান্ত হয়ে আসবে, ছাত্ররা স্কুল কলেজে ফিরে যাবে, মুক্তভাবে চলাফেরা করার, স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ পাবে। এটা পাওয়া উচিত, এটাই আমাদের বিশ্বাস। দেশে শান্তি ফিরে আসবে এই প্রত্যাশা করে, এই কামনা করে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। দর্শক, আপনাদেরকে প্রতিদিনই আমরা বলি, আপনারা যখন আমাদেরকে প্রশ্ন করেন, আপনাদের ফোনের ভলিউম, টিভি ভলিউম একবারে শূন্যের কোটায় রাখবেন, অথবা পার্শ্ববর্তী রুম থেকে আমাদের সাথে কথা বলবেন। আপনারা টিভি বন্ধ না করে ওই রুম থেকে যদি আমাদের সাথে কথা বলেন, তাহলে আপনাদের কল নেওয়া সম্ভব হয় না, বোঝা যায় না, কোনো সময় আপনাদের কল ড্রপ হয়ে যায়। সো আপনারা যারা প্রশ্ন করেন, সময় নষ্ট করেন অনেকক্ষণ লাইনে থেকে, যখন আপনারা প্রশ্ন করতে পারেন না, আমাদেরও ভালো লাগে না। সো আপনারা আমাদের নির্দেশনাটি খেয়াল রাখবেন। সো আজকে আপনারা অনেকেই থাকেন, প্রশ্ন করেন, আর অনেকে অপেক্ষায় থাকেন যে আপনারা ওপেনিং রিমার্ক শুনবেন। তো আজকেও সমসাময়িক বিষয় নিয়ে আমাদের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার ওনার ওপেনিং রিমার্ক নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। জি, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? বেশ ভালো। নাই দেশের অবস্থা দেখে মনটা কি আর ভালো থাকে ভাইয়া? না, সব মানুষই একটু মনমরা হয়ে গেছে। ইস, এগুলো তো ইট ইজ নট এক্সপেক্টেড। যা হচ্ছে বাংলাদেশে বর্তমানে, এরকম কোনো ইতিহাসই নেই, কোনো ইতিহাসই নাই। এত ছাত্র মারা যাচ্ছে, কেউ পঙ্গুত্ব বরণ করতেছে। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। দূর ও পাশের বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশে কি হয়ে যাচ্ছে বর্তমানে। বেশ কয়েকদিন থেকে নাই কোনো ইন্টারনেট, টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে না বাংলাদেশে, টাকা পাঠাতে পারবেন না, বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম বন্ধ, স্কুল কলেজ বন্ধ, কোর্ট কাছারি বন্ধ। দেশ মনে হচ্ছে আমরা আজ থেকে 30-40 বছর আগে যেভাবে ছিল সেইভাবে হয়ে গেছে। 30-40 বছর আগেও ডায়াল করে কথা বলা যেত, অ্যানালগ সিস্টেম ছিল, কিন্তু এখন ওই ডাইরেক্ট কল দিয়েও পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, আপনারা প্রত্যেকে অবগত আছেন যে বাংলাদেশে কি হচ্ছে এবং কি হয়ে গেল। তো প্রথমে বলি এটার কারণটা কি। কারণটা হলো, বন্ধুরা, বাংলাদেশের যত ক্লাস 1 বা ক্লাস 2 চাকরি আছে, এই চাকরিগুলোতে সরকার করেছে কি 56% রিজার্ভ রেখে দিছে, যাকে ইচ্ছে তারা দেবে। আর শুধুমাত্র সাধারণ মানুষ, আপনি, আমি, তিনি, তারা, যারা লক্ষ লক্ষ স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, তাদের জন্য মাত্র 44%, এটা বিসিএস পরীক্ষা দিয়ে হোক বা না হোক, তারা চাকরি নিতে পারে। এর বিরুদ্ধে স্টুডেন্টদের যারা লেখাপড়া করতেছে আমাদের দেশে, তাদের পক্ষ হয়ে আইনজীবীরা হাইকোর্টের শরণাপন্ন হলেন। কেন হাইকোর্টের শরণাপন্ন হলেন? এই স্কুল কলেজ মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করে বের হয়, বন্ধুরা, প্রত্যেকটা স্টুডেন্টের কানের মধ্যে বলা হয়, বাঁচতে হবে বিদেশ যাও, বাঁচতে হলে আমেরিকা যাও, বাঁচতে হলে বিলেত যাও, বাঁচতে হলে মিডল ইস্টে যাও, কারণ এই দেশে চাকরি পাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। তাই মেধা থাকা সত্ত্বেও, আপনারা জানেন আমেরিকার সবচেয়ে উঁচু যে বিল্ডিং ছিল
এই বিল্ডিংয়ের আর্কিটেক্ট আমাদের বাংলাদেশের একজন ছিলেন। বাংলাদেশে মেধা আছে, কিন্তু মেধা পরিস্ফুটিত হওয়ার যে সুযোগ, এটা তো সরকার করে দিতে হবে। সবাই বলে বিদেশ যাও। এখন যারা স্টুডেন্টরা আছে আজকে এই দেশে চলে এসেছে বা মিডল ইস্টে চলে যায়, কয়েকদিন থাকার পর গিয়ে বিয়ে করে 2 মাস ওখানে থেকে চলে আসে আবার বিদেশে মিডল ইস্টে। এখানে আসার পর 3-4 বছর পরে যায়, একটা বাচ্চা হয়, ফ্যামিলি লাইফ নাই, সামাজিক লাইফ নাই, পারিবারিক লাইফ নাই। কারণ কি? দেশে থাকার কোনো সুযোগ নাই। প্রত্যেক সরকার চায় তার লোকজনের জন্য চাকরি দিবে, সুযোগ সুবিধা করে দিবে, কিন্তু আমাদের যে লক্ষ লক্ষ স্টুডেন্টরা আসতেছে, তারা দেখলো যে সমস্ত চাকরি আসে এর মাত্র 44% আমাদের জন্য, 100% দিলেও কম। এখন সরকার হাতে রেখে দেয় 56%। তখন হাইকোর্টের শরণাপন্ন হলো। হাইকোর্ট বলল, হাইকোর্টের এক সিঙ্গল জাজ বললেন যে এটা তো ঠিক আছে, সরকার যা ইচ্ছে তা করতে পারে। এখন হাইকোর্টের জাজ যারা হয়েছে ইদানিং আপনারা জানতে পারছেন, বিগত 15 বছর থেকে যারা দল করবে তাদেরকেই হাইকোর্টের জজ বানানো হয়। আপনি চিফ জাস্টিস হতে পারবেন না যদি ওই দলের না হন। আমাদের সিলেটের মতিন সাহেব, জকিগঞ্জ বাড়ি, উনি সিনিয়রিটি হিসাবে চিফ জাস্টিস হওয়ার কথা ছিল, ওনাকে চিফ জাস্টিস করে নাই। আমাদের ইমান আলী ভাই আপিলেট ডিভিশনের জাজ ছিলেন, সিনিয়রিটি হিসাবে উনি চিফ জাস্টিস হওয়ার কথা ছিল, যেহেতু উনি দল করে না, ওনাকে চিফ জাস্টিস করা হয় নাই। উনি এখন বর্তমানে ইংল্যান্ডে চলে এসেছেন। আর যদি ভালো একজন মানুষ, এই যে সিলেটের এসকে সিনহা সাহেব ছিলেন চিফ জাস্টিস, উনি সরকারের কথা শুনে নাই বলে উনাকে পাঠিয়ে দিছে অন্য দেশে। তারপরে কি হলো? জজ সাহেবকে যা বলা হবে সেই রায় দিবে বর্তমান যুগে, কারণ জজ সাহেব জানে সরকারের উল্টো যদি উনি রায়টা দেয় তাহলে খবর আছে। তারপরে কি হলো? স্টুডেন্টরা, লক্ষ লক্ষ স্টুডেন্টরা সংগ্রামে লাগলো, আন্দোলনে নামলো। সরকার বলল যে না না, এটা আপিলেট ডিভিশনে গেলে যা আপিলেট ডিভিশন যা বলবে তা। সরকার বলে দিল যে ওই যে 56% যেটা, ওইটাকে একটু কমায়ে দেন, এটাকে ওয়াটার ডাউন করেন। এই আপিলেট ডিভিশন বলল যে না, 7% থাকবে রিজার্ভ কোটা সরকারের জন্য, সরকারে যাকে ইচ্ছে তাকে দিবে। আর জানেন, এই যে 56%, 30% হলো যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের জন্য, তাদের ছেলে মেয়েদের জন্য, তাদের নাতি নাতনিদের জন্য। 10% হলো মহিলাদের জন্য, আরো কয়েক পার্সেন্ট হলো উপজাতিদের জন্য, আরো 1% হলো যারা ডিসেবল পিপুল তাদের জন্য। তাইলে এই সেই করতে করতে দেখা গেল সাধারণ স্টুডেন্টরা মেধাভিত্তিক মাত্র 44%। এরা এই স্বাধীন দেশে একটা প্রটেস্ট করতে গিয়ে আবু সাইদ মারা গেল, পয়েন্ট ব্লাঙ্ক, এইরকম পাশে বন্দুকটা নিয়ে বুকের মধ্যে গুলি করছে পুলিশ। এটা উপর থেকে বলা হচ্ছে। বন্ধুরা, এই সরকার দুনিয়ার মানুষ বলতেছে এরা তো কোনো ইলেকশন করে নাই। এই যে পিলখানায় একবার মার্ডার করেছে, হেফাজতে ইসলামকে একবার মার্ডার করেছে, আর এবার যে স্টুডেন্টদেরকে, যে কয়েক শত স্টুডেন্টকে মেরে ফেলছে, এটার কোনো হিসাব নাই। এই স্বরাষ্ট্রমন্ত্রী উবায়দুল কাদের সাহেব এবং এই আসাদুজ্জামান খান, উনাদের প্ররোচনায় পুলিশ বাহিনী, বিজেপি এবং এরা অনেককে মেরে ফেলছে। বন্ধুরা, এখন ইন্টারনেটও নাই। এই যে ছাত্ররা মারা গেল, জি, এদের দায় কে নেবে বা এদের বিচার কিভাবে হতে পারে? এদের বিচার সরকারের যদি লজ্জা থাকতো, কোন মন্ত্রী যদি লজ্জা থাকতো, এই দেশে 23শে জুন 2016 সালে যে মুহূর্তে রেফারেন্ডামে প্রাইম মিনিস্টার হেরে গেছে, পরের দিন ক্যামেরুন রিজাইন করেছে। গত 4th of জুলাই ইলেকশনে হেরে গেছে, পরের দিন ঋষি সুনাক সরে গেছে।
কিন্তু আমাদের দেশের সরকারের কোনো নির্লজ্জ সরকার এটা। কেন বলতেছি? মানুষকে মারে, খুন করে, তারপরে কেউ আপনার রিজাইন করে না, বরং কিছু সংখ্যক তাদের পুষা বাহিনী আছে, ওরা বরং বলে না হাসিনা সরকারের হাতে ক্ষমতাটা থাকা নিরাপদ। বন্ধুরা, আমি আইনজীবী হিসেবে একটা কথা বলি আপনাদের সামনে। এই যে দেখেন বাংলাদেশের কনস্টিটিউশন নিয়ে এসেছে। এই কনস্টিটিউশনটা কি? এই সংবিধান অনুযায়ী সারাটা দেশ চলবে। এই সংবিধানের মধ্যে এই দেশের মানুষের কি অধিকার আছে, কি রাইট আছে, সব কিছু লেখা আছে। যেমন আপনার পাসপোর্টের মধ্যে আপনার জন্ম তারিখ আছে, আপনার নাম আছে, কোন জায়গায় জন্ম তা আছে, আপনার জাতীয়তাবাদ আছে, কোন জাতি, আপনার ন্যাশনালিটি কি তা লেখা আছে। এইভাবে একটা কনস্টিটিউশনের মধ্যে একটা দেশের সব কিছু লেখা থাকে। এই কনস্টিটিউশনের আমি যদি বাইর করি তাইলে 28 নম্বর এবং 29 নম্বর আর্টিকেলে লেখা আছে যে আইনের দৃষ্টিতে এই সংবিধান অনুযায়ী পুরুষ মহিলা যত নাগরিক আছে সবার সমান অধিকার। সমান অধিকার যদি হয় তাহলে আপনি 56% চাকরি রেখে দিলেন আপনার পকেটে, আপনি যাকে ইচ্ছে তাকে দিবেন। আপনারা শুনলে অবাক হবেন। অন্যান্য মিডিয়াতে অনেক কিছু শুনেছেন, কিন্তু একটা জিনিস হয়তো শুনেন নাই, যেটা আমি এখন বলতেছি। 2 নম্বর পয়েন্ট, যেটা আমাদের দেশে বর্তমানে কত বিদেশিরা চাকরি করে জানেন? প্রায় 13 লক্ষ, 1.3 মিলিয়ন বিদেশিরা 169টা দেশে, 169 দেশ থেকে এসেছে। ওরা ওখানে চাকরি করে। সবচেয়ে বেশি কোন দেশে জানেন? ভারতের লোক। এরা তো পশ্চিমবঙ্গ থেকে আছে, বাংলাও শিখে, এখানে আসে সরকারের বিভিন্ন খাতে তারা চাকরি করে, আর টাকাটা দেশের বাইরে পাঠিয়ে দেয়। এই বাইরে পাঠানোর আমার নিজের চোখে দেখেছি। আফ্রিকা থেকে অনেক লোকজন বাংলাদেশে চাকরি করে। আজকে যে আমরা শো করতেছি, আজকে সকালে একটা রিট হয়েছে হাইকোর্টে সরকারকে বলার জন্য যে কতজন লোক বিদেশ থেকে চাকরি করে। এখন 13 লক্ষ লোক যদি বাইরের দেশগুলোর হয়, তাহলে এই 13 লক্ষ যদি আমার দেশের ছেলেরা, আমার দেশের মেয়েরা যদি চাকরি করে, আপনারা কি মনে করেন এটা ভালো হতো না খারাপ হতো? আপনি কি মনে করেন? অবশ্যই এটা শুধু ভালো না, এটা দাবি হতো। 13 লক্ষ মানুষের বেতন দেয় সরকার, আর এই টাকাটা পাঠিয়ে দেয় বিদেশে। জি, আমার দেশের ছেলেদের বেকার রেখে অন্য দেশের সোনার ছেলেরা। আর তারপরে এই যে সরকার বলে যে আমরা ওই মুক্তিবাহিনী বা যারা সংগ্রাম করেছেন মুক্তিযোদ্ধা তাদের জন্য রেখে দিয়েছি। আরে বাবা, মুক্তিযোদ্ধা তো তাদের বয়স আজকে 50-52 বছর হয়ে গেছে বাংলাদেশের বয়স। মুক্তিযোদ্ধাদের বয়স হবে এখন 70, 80, 90। তারপরে দিলেন তার ছেলেকে, তার ছেলের বয়সও তো হয়ে গেছে 50-এর উপরে, এখন আবার নাতিকে দিবেন। হোয়াট ইজ দিস? তারপরে না পারলে আপনার সরকারকে, আপনার সরকারের পক্ষে কাজ করবে এরকম বিদেশিদেরকে আইনে আপনারা জানেন না 13 লক্ষ বিদেশিরা বাংলাদেশে কাজ করে বড় বড় বেতন দিয়ে। আমার বাংলাদেশের একটা ছেলে যদি কাজ করে ওকে বেতন দিবে টাকায়, আর বিদেশিদেরকে বেতন দেয় ডলারে। এখন আসেন 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট আজকে এসেছে জানেন জাতিসংঘ বা ইউনাইটেড নেশনে আজকে একটা খবর দিয়েছে যে বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাদের সেনাবাহিনী খুব সুনাম অর্জন করেছে সারা দুনিয়াতে। বিভিন্ন জায়গায় কোনো গন্ডগোল হলে বাংলাদেশের সেনাবাহিনীরা ওইখানে গিয়ে শান্তি মিশনে যায়। বিশ্বের সব দেশগুলো মিলাইলে 3 নম্বর স্থানে আছে বাংলাদেশ। এখন বাংলাদেশকে জাতিসংঘ এই বাংলাদেশের সেনাবাহিনী যারা বিভিন্ন পিস মিশনে যায় তাদের জন্য দিয়েছে বড় বড় গাড়ি, আর্মার ভেহিকল। এগুলো তারা এখন দেখতেছে যে এই জাতিসংঘের ভেহিকলগুলোকে ব্যবহার করেছে স্টুডেন্টকে, আমার দেশের স্টুডেন্টদেরকে, ছেলেগুলোকে মারার জন্য। এরা তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই,
এই ছেলেগুলো কারো ছেলে, কারো ভাই, কারো নাতি। শেখ হাসিনা, আপনার সরকার কি জবাব দিতে হবে না? ব্যারিস্টার মধু সাহেব বলেছিলেন এই সরকার তো শেষ সরকার না। আপনি 15 বছর করেছেন, একদিন আপনারও দিন ঘনিয়ে আসবে। এগুলোর হিসাব ওনার কাছে দিতে হবে, দেশের মানুষের কাছে দিতে হবে। এই যে কত মানুষকে আপনি লাইট বন্ধ করে বাড়িতে বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে মেরে ফেললেন, ইন্টারনেট বন্ধ করে যাতে দুনিয়ার মানুষ না জানে। রিপোর্টারদেরকে, এই আল জাজিরার রিপোর্টার বলতেছে দেন আমরা তো সব জায়গায় যেতে পারি না, এখন আপনি কারফিউ দিয়েছেন। এগুলো তো মিলিটারি রুলের মতো। একটু লজ্জা করেন, একটু স্পর্ধা নাই আপনার? দেন এতটা মানুষ মারা গেল, আপনার যে হাতের মধ্যে রক্ত লাগানো, এটা কি বুঝতে পারতেছেন? আপনার সরকার একটা খুনি সরকার। এর কারণে যা করা দরকার করবেন, মেহরবানি করে। আর একটা গুলিও যেন আমার নির্দোষ মানুষের, নিরস্ত্র মানুষের উপরে আপনার পুলিশ বাহিনী, বিজেপি বাহিনী, আপনার রাত এরা যেন না করে, এটাই আমরা অনুরোধ করতে পারি। বিদেশিরা জেগে উঠেছে, আপনি থামাতে পারবেন না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইজান। জি ধন্যবাদ। আমরাও চাই সরকারের শুভবুদ্ধির উদয় হোক, আর যেন কোনো লাশ না পড়ে, কোনো মায়ের কুল খালি না হয়, ইনশাআল্লাহ এই কামনা করছি আজকে আমাদের এই ওপেনিং রিমার্কে। জি সো বিশেষ আমাদের ওপেনিং রিমার্কের সাথে সাথে অনেক দর্শক লাইনে। জি জি প্লিজ আমরা কল নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি বিশল থেকে ভাইয়া। ব্রিস্টল থেকে। কে বলছেন? রহমান, আব্দুর রহমান। আব্দুর রহমান, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্দুর রহমান, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি আমার প্রশ্নটা, আমি এই দেশে আসছি প্রায় 16.5 বছর হয়ে গেছে। যাই হোক, আমি 2022-তে আমি অ্যারেস্ট হয়েছিলাম, পরে আমি বেইলে অ্যাসাইলাম করিয়ে বেরিয়ে আসছি। 1 বছর পরে আমার ওরা তাদের রাইট দিয়েছিল, দেওয়ার পরে কার্ড দেয় নাই। এরপরে আমার মনিটরকে নিয়ে গেছে। মনিটরকে নিতে যাওয়ার পরে আমরা ইমেল করছি, আমি তো আমার পুরানা ইয়ারটি কার্ড ফেরত দিয়েছি, তোমরা আমার নতুন কার্ড দিও। বেশ কিছুদিন পরে ওরা উত্তর দিতে আমার কেস নাকি ক্লোজ, আমি কোনো ডকুমেন্ট জমা দিই নাই। এরপরে আমার যেটা ব্রিটিশ চাইল্ড আছে, আমার পার্টনার আছে, আমি পার্টনার রুটে ব্রিটিশ চাইল্ডের রুটে ফ্যামিলি রুটে আমি এক্সিকিউশন করে ফেলছি। 2.5 মাস হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি 2.5 মাস হয়েছে। তখন আমার এই রেজাল্টটা আসতে কতদিন লাগতে পারে? আমি ধন্যবাদ আব্দুর রহমান। আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি শুনতে থাকুন, বেস্টেশ অবশ্যই উত্তর দিবেন। তার আগে আমরা আরেকটি প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টিভি ভলিউম বন্ধ করুন প্লিজ। আমাদের কথা ইয়া রাব্বি ইয়া আল্লাহ। কলার কি টিভির আশেপাশে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি জাস্ট মন্তব্য করার জন্য ফোন করেছি। আপনার টিভি ভলিউমটা বন্ধ করেন, তারপরে একটু বলেন কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি একটা মন্তব্য করার জন্য ফোন করেছি। আমার আজকের উপস্থাপক যে কথাটা বলছিলেন যে বাংলাদেশে 1.3 মিলিয়ন বাইরের লোক কাজ করে। আমরাও তো বাংলাদেশে, আমরা এখানে কাজ করছি, এখানে ইন্ডিয়ানরা কাজ করছে, বাংলাদেশ সারা পৃথিবীর থেকে কাজ করছে। ইভেন আপনি যখন এই টিভিতে বসে আসেন, এটাও বাংলাদেশিরা, তাহলে তো বিদেশ আপনি তো সে কথা বলছেন না যে বাংলাদেশে অন্য দেশের মানুষ যদি স্কিল মানুষ কাজ করে, সেখানে প্রবলেমটা মনে হয় আমি জানি না। জি আপনি আপনার নামটা বলেন না। উনি পরিস্থিতি, আপনাকে একটু শুনতে হবে। উনি পরিস্থিতির আলোকে বলেছেন যে বাংলাদেশের বেকারত্বের উপর, এই যে বৈষম্যের উপর আলোচনা করতে গিয়ে এই কথা বলেছেন। সো আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি পরবর্তী কলে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম।
হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামান ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যাঁ, আমি এই গত সপ্তাহে বলছিলাম, আমার নাম মনির মিয়া, ওয়েস্ট ওয়েলস থেকে বোদাসেরি। জি জি। হ্যাঁ, বাড়ির সবাই আছে, আমার সালাম রইল। ভালো আছেন? আজকে যে ওপেনিং রিমার্কটা খুবই ভালো লাগছে, বুঝেছি, এত সুন্দর ওপেনিং রিমার্কটা আছে। আজকে সবার কাছে আমার একটা ইসলামিক একটা প্রশ্ন। আচ্ছা, করে ফেলেন। জি জি, আপনার প্রশ্ন করে ফেলেন সংক্ষেপে। হ্যাঁ, আচ্ছা, ওই দিন এবার দেখলাম এই যে হজের টাইমে যেদিন যেমন জি শুনতেছি, আপনি বলেন। আচ্ছা, এবার দেখলাম ওই যে হজের টাইমে যে টাইমে যে মুজদালিফার বা আরাফার মাঝে থাকার কথা, ওই টাইমে দেখলাম সব হাজি করতে অনেক হাজি করে দেখলাম যে ওই যে জামারাতে পাথর মারতে দেখলাম। ওইটা কতটুকু কিরকম আমি বুঝতে পারলাম। আপনি কোথায় দেখছেন? আপনি ছিলেন না টিভিতে দেখছেন? না, আমি টিভিতে একদম লাইভ দেখছি, লাইভ তো দেখাই সরাসরি। এই জন্য আমার কাছে ওই জিনিসটা, আমরা উনি তো একদম বাংলা একদম ক্ষতি মানুষ, ওনার কাছে বাংলা একটা প্রশ্ন উত্তরটা পাইব, তাই আবার আজকে ফোন করলাম। আপনি পরিষ্কার করে বলেন, আপনি কি ওই উনি বলছেন আরফা এবং মুজদলিফার সময় একই সময়ে ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা কি আরেকটা প্রশ্ন নেব? তিনটা দিয়ে দেই। ওকে জি, আচ্ছা ঠিক আছে। দর্শক আপনারা যারা লাইনে আছেন একটু অপেক্ষা করুন, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আবার রেখে যাবেন না। আপনি উত্তর। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুর রহমান ভাই ফোন করছেন ব্রিস্টল থেকে। ওরা 16 বছর থাকার পরে এসাইলাম করছিলা, এসাইলাম করলে খাম আইছে না, মনে করছেন পয়লা 1 বছর থাকার পরে তারা খামর পারমিশন দিলায়, পারমিশন দেয়। দেন 1 বছর পাওয়ার পরে তো অনেকে ভুল বশত মনে করে আমি তো খামর পারমিশন ফাইলিছি, আমার এসাইলাম হয়ে গেছে। না না, সময় পর্যন্ত আপনার সাবস্টান্টিভ ইন্টারভিউ হওয়ার পরে যদি ডিসিশন না আসে তাইলে এটা এসাইলাম না, তা আপনার এসাইলাম ইজ রিফিউজড। তারপরে বিয়া করছেন, বাচ্চা 2টা ব্রিটিশ হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন EX1 হয় এই আইনের নাম। EX1 অধীনে আপনি অ্যাপ্লাই করছেন। আপনি জানতে চাইরা যে কতদিন লাগবো। ভাই এই প্রশ্নটা যদি আমি হইতাম পারতাম তাইলে আমি 2 তালাত বই অফিসও আমি ক্যানারি ওয়ার্ফ 100 তালাত বইলাম মনে। এইটা বর্তমানে হোম অফিসর অনেক স্টাফ শর্টেজ প্যান্ডামিকর পরে আপনি সেফ আসেন, এখন না ছাড়া করুন না জানো আল্লাহ রক্ষা। ধন্যবাদ, আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন দর্শক, এবং আরও যারা প্রশ্ন করেছেন এবং যারা লাইনে আছেন আপনাদেরকে অনুগ্রহ করে একটু লাইনে থাকতে হবে। আমরা সংক্ষিপ্ত একটা বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, বিজ্ঞাপন বিরতি থেকে এসে আপনাদের উত্তর দেবেন। এবং দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানে। আমরা বিরতির আগে আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছিলাম এবং কিছু প্রশ্ন এখনো বাকি আছে। এই প্রশ্নের উত্তর দিয়ে আপনারা যারা লাইনে আছেন আপনাদের প্রশ্ন নেব। বেশ শেষে আমাদের দ্বিতীয় একজন কল্যাণ নাম বলেননি, ওনার একটা মন্তব্য ছিল, এ বিষয়ে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, আসলে আমাদের এক বন্ধু উনি নাম বলেননি, তো হি গট এ পয়েন্ট। উনি বলতেছেন সাহেব 1.3 মিলিয়ন বাইরের লোক আমার বাংলাদেশে কাজ করে, আমরাও তো এখানে এসেছি, আপনারাও তো কাজ করতেছেন এখানে, এরকম তো বর্তমান আন্তর্জাতিক অঙ্গনে এরকম হবেই তো, এক দেশের মানুষ আর দেশে যাবে। ইউ গট এ পয়েন্ট, আপনার কথা ঠিক আছে, কিন্তু শোনেন ভাইজান, এই দেশে কতজন লোক আসছে যাচ্ছে তাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব আছে। আপনি যদি আজকের হাইকোর্টে যে রিটটা হয়েছে এটাকে একটু ফলো করবেন, ফলো করলে দেখবেন সরকারকে শোকজ করেছে যে কোন দেশের কত লোক, এটা সরকারের কাছে কোনো হিসেব নাই। এটা যদি থাকতো তাহলে আপনি নিউজিল্যান্ডের একজন ডাক্তারকে চাকরি দিবেন কেন, তাকে ডলারে বেতন দিবেন। আপনি বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে পাশ করেছে ভালো ডাক্তার, সেও তো ডাক্তার। এই কথাটা আমি বলছি।
নতুবা কোনো আপত্তি নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা একটা ডেভেলপিং দেশ, আমরা বর্তমানে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছি, আর তারা হলো ডেভেলপড। ওদের সাথে তুলনা করলে আমাদেরকে চলবে না। উই হ্যাভ টু লুক আফটার আওয়ার ওন সিটিজেন্স। আমাদের দেশের যে ভাস্ট পপুলেশন আছে তাদেরকে, যারা শিক্ষা দীক্ষায় এখন শিক্ষা দীক্ষায় উন্নত হচ্ছে যে ছেলেগুলো, তাদের জব দেয়া আমার মনে হয় সরকারের একটা দায়িত্ব। কি আপনি কি বলেন? অবশ্যই আমার মনে হয় এই কোনো দলের দৃষ্টিকোণ থেকে না দেখে আমরা যদি ইন্ডিপেন্ডেন্টলি কোনো একটা জিনিস বিচার করি তাহলে ভালো হয়, তাই না? অবশ্যই আমরা নিরপেক্ষভাবে দেখবো। হ্যাঁ, সেটাই বলছি। ছাত্ররা অবশ্যই দাবি জানাতে পারে এবং সরকার এটা সুন্দরভাবে সমাধানও করতে পারে। জি। মনির মিয়া সাহেব ওয়েস্ট ওয়েলস থেকে কলা নম্বর 3 গত সপ্তাহ ফোন করছেন। আমরা রেগুলার ভিউয়ার, খুব তারিফ করে আজকের ওপেনিং রিমার্ক কর। আরো কথা কইরে একটা মাসালা সাহেব দেখলাম যে সময় হাজি সাহেব অকল 9 তারিখ আরফার মাঠও থাকার কথা, 9 তারিখ রাত্রে মুজদলিফাত থাকার কথা, ওই সময় তারা জমরাত গিয়া তারা কাঙ্কর মারে। শুনেন মনির মিয়া সাহেব, হজ করা একটা টাইম স্কেল আছে। এটা যদি যে সময় আরফার মাঠে থাকার কথা, এই সময় যদি এখানে না গিয়া মিনাত হয়ে যায় একটা মাথার লাগি এই কঙ্কর মারার লাগি, তাইলে ইট উইল নট বি আ ভ্যালিড হজ। টাইম স্কেলটা খুব, আপনি মিনাত থাকবা পয়লা 2 দিন, 9 তারিখ সকালে যাইবা আরফাত, 9 তারিখ আরফার মাঝে একলগে জোর আসরণ নমাজ পড়বা, মাগরিবর ওইতেও আটিয়া যাইবা মুজদলিফাত। আরফাত কিন্তু মাগরিবর নমাজ পড়তা নাই। মুজদলিফাত গিয়া একসাথে মাগরিব আর এশা পড়বা, এবং মুজদলিফাত রাইত থাকিয়া ফরর দিন গিয়া ইউ থ্রো দি স্টোনস। বুঝছেন? এই টাইমস কেইলো ইধর উধর হয় যদিন আলিমহলরে জিকাইবা, এজ ফার এজ মাই নলেজ গোজ, 9 তারিখ যদি আরফার মাঠও না থাকেন আপনি যাইনগি কাঙ্কর মারাত, তাইলে আপনার হজ উইল নট বি এ ভ্যালিড ওয়ান। ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ আপনাকে। আমাদের সবগুলি প্রশ্নের উত্তর হয়ে গেছে। এবারে আমরা পরে প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি লুটন থেকে বলছি, আমার নাম সীমা। সীমা লুটন থেকে। জি সীমা, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার একটা প্রশ্ন আসলো। আমি আমার বাপরা ইত্যাদি দেশে আইছি 19 অক্টোবর 2019। তখন আমার তো 4.5 বছর রানিং চলে। বলেন। আমি ইন্ডিভিজুয়ালি বলে অ্যাপ্লাই করতাম, কবে আমি অ্যাপ্লাই করতে পারবো? আপনি বাফর রাইটে আইছেন, এর মানে আপনার আব্বার ব্রিটিশ পাসপোর্ট আছিল নি? জি, আমার আব্বার ব্রিটিশ পাসপোর্ট আছে। তা আপনি ইমিগ্রেন্ট রুটে আইছেন নি না সিটিজেনশিপ রাইট অফ অ্যাবোর্ডে আইছেন? আপনি তো ব্রিটিশ পাসপোর্ট পেয়ে আসার কথা। জি, আমি ব্রিটিশ পাসপোর্ট পাইছি না। আমি কি বাংলাদেশ পাসপোর্ট দিয়েছি। বাংলাদেশি পাসপোর্টও লই আইলিতে আর কলে আপনার আমি আজকে অ্যানাদার ওয়ে, আপনার আব্বায় আপনারে আনছেন আপনার মা সহনি? জি, আমি আমার আব্বার সাথে। ওকে, তো আপনার আব্বায় খাম দেখাইয়া গড় দেখাইয়া আনছেন নি আপনারে? জি, টেনশন দেখাইয়া জগৎ না আনছেন। আমার কথাটা বুঝলেন না আপনি? ওকে, আবার অন্যভাবে কই, আপনার আব্বা ব্রিটিশ ওয়ার বাদে আপনার জন্ম নি সীমা? আমার আব্বা আমার জন্মর আগে ব্রিটিশ না, আমার জন্ম পরে থাকি। আপনার জন্মর বাদে ব্রিটিশ হইছেন নি? জি। তে ও কথা কইতে আপনি তো এখন কিতা চাইরা 4.5 বছর হইছে? জি, আমি এখন অ্যাপ্লিকেশন হবে করব। আমাকে এখন হলিডে তো বাংলাদেশে দুইবার গেছি, এখন ইউবিটা কোনো এফেক্ট করব নি গিয়া কতদিন করে রইছেন? আমি 2 মাস থাকছি দুইবারে লিডে মা বাবার সাথে। ওকে, 2 মাস থাকছেন। তো এখন আপনার তো এখন ইনডিফিনিট লিভ হইছে না? জি না, আমার এখন ইনডিফিনিট লিভ পাইছি না। আমি কিটা কাম করতে পারবো না। আমি কিটা ওয়ার্ক পারমিট লেখা নো পাবলিক হাউস।
এখানে নো পাবলিক ফান্ড লেখা থাকক, এটাও আমি আজকে একজনের করিয়া দিছি। নো পাবলিক ফান্ড লেখা থাকলেও আপনি চেঞ্জ অফ কন্ডিশন হইয়া একটা থোড়া পয়সা খরচ করলে কোনো সলিসিটার সাথে আপনারে বেনিফিট লওয়ার বন্দোবস্ত করে দিবা। এখন আপনারে আমি ধন্যবাদ সীমা, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, বেশি সব উত্তর দিন, আপনি শুনতে থাকুন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আমরা আমাদের কোথায় শুনতেছি। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি মহিউদ্দিন আহমেদ বলছি, হোয়াটসঅ্যাপের থেকে বলছি। সাহেবের সাথে কথা হয়েছিল, কিন্তু আমার কথাটা আসলে শেষ হয়নি। শেষ না হওয়ার কারণে আমি একটু আজকেও টেলিফোন করলাম। ঠিক আছে মহিউদ্দিন, আপনার প্রশ্ন করে ফেলুন। আচ্ছা, আমাকে গত সপ্তাহ বলছেন যে আসলে তো আমি ওইটা ভুল করছি, যেহেতু আমি ডিফেন্স ফর্ম পূরণ করছি, একটা বাসার সুযোগ হারাইছি। তো একটা বছর পরে এই মাসের আপনার 12 জুন আমার ল্যান্ডলর্ড নোটিস টু কুইট আবার আমাকে সার্ভ করছে, এবং আপনার কথা শোনা যাচ্ছে না। জি মহিউদ্দিন আহমেদ, আপনি বলছিলেন আপনার ল্যান্ডলর্ড আপনাকে নোটিশ দিয়েছে, এরপরে আর আমরা শুনতে পারি নাই, সম্ভবত আপনি আর লাইনে নাই। আমরা পরবর্তী প্রশ্ন, আমি যতটুকু পারবো ওনার গত সপ্তাহের এটা থেকে আমি উত্তর দেব। পরবর্তী প্রশ্ন নিব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি আসসালাম, কে বলছেন? আমার নাম ফজলুর রহমান খান। আমি ব্যারিস্টার সাহেবের একটা কথা শুনলাম বাংলাদেশ সম্বন্ধে। আমার নাম ফজলুর রহমান। জি জি ফজলুর রহমান খান, আপনি আমাদের গর্বের উদাহরণ মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান। ব্যারিস্টার সাহেবের একটা কথা শুনলাম, ভালো লাগলো সবগুলো, কিন্তু আমি জামান সাহেব আপনার কাছে উঠেই দিচ্ছি, আমাদের দেশ এটা ডেভেলপ করতে যাচ্ছে ব্যারিস্টার সাহেব বলছেন, কিন্তু আজকে যে ফুটেজ দিলাম, এই ফুটেজের ধ্বংসযজ্ঞ এইটা কার করলো? এইটা সরকারের করলো না আমাদের পাবলিকের করলো? এই বিচারটা আমি ব্যারিস্টার সাহেবের কাছে দিলাম। এটা কে করলো, কারা করলো, কারা ইন্ধনে করা হইলো, এই বিচারটা আমি ব্যারিস্টার সাহেব ছিলেন বাংলাদেশ থাকতে, আর এখন এইখানে ব্যারিস্টারি করতেছেন। এই যে আজকে যে ধ্বংসযজ্ঞ এটা করছে। জি ধন্যবাদ ফজলুর রহমান খান, আপনার প্রশ্ন আমরা পেয়েছি এবং মন্তব্যও পেয়েছি, এবং ব্যারিস্টার সাহেব আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন এবং বিষয়টি তুলে ধরবেন। এবং আপনি আমাদের অনুষ্ঠানে কলে আসার জন্য ধন্যবাদ। আর আপনি যে ফুটেজ আমার হয়তো ফোনে দিয়েছেন, আমরা এখানে ফোন ইউজ করি না, অবশ্যই আমরা দেখবো হয়তো বিরতিতে, এবং ব্যারিস্টার সাহেব প্রশ্নের উত্তর দেবেন। তো ব্যারিস্টার সাহেব, আমরা উত্তরের দিকে যাব, তার আগে বিরতিতেও যেতে হবে, এই আর কি। সো আমাদের দর্শক যারা প্রশ্ন করেছেন, আমাদের আজকের 2টা প্রশ্ন এসেছে আমাদের ওপেনিং রিমার্কের রিলেটেড। আমাদের জনগণ খুবই সচেতন, মাশাআল্লাহ, ব্যাপারে ওনাদের প্রতিক্রিয়া দিচ্ছেন, প্রশ্ন দিচ্ছেন। সো আমরা বিরতি থেকে আসে এই প্রশ্নগুলোর উত্তর দেব। দর্শক আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না। দর্শক আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সংক্ষিপ্ত বিরতির পর ফিরে এসে আপনাদেরকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে বলতে চাই, আমাদের ওপেনিং রিমার্ক থাকে সমসাময়িক বিষয় নিয়ে। ব্যারিস্টার সাহেব ওনার অধ্যয়নের মাধ্যমে বিষয়টা তুলে ধরেন। এ বিষয়েও আপনাদের প্রশ্ন থাকলে করবেন, মন্তব্য না করলে ভালো হয়। আর মূলত আমরা এখানে আইনি প্রশ্নের উত্তর দিয়ে থাকি। সো যারা এসেছেন
যারা মন্তব্য করেছেন আমরা বলবো আপনাদের প্রশ্ন থাকলে ভালো হবে, নাম বলে প্রশ্ন করবেন, এই আশাবাদ আমরা রাখছি। এবারে আমরা ব্যারিস্টার সাহেব সীমা, উনি লুটন থেকে প্রশ্ন করেছেন। হ্যাঁ, সিস্টার সীমা ফোন করছেন লুটন থেকে, কলা নম্বর 4। যাই 6 বছর আগে তান আব্বাই আনছেন খাম দেখাইয়া গড় দেখাইয়া তান্ডে আর তান আম্মারে। এখন ইনডিফিনিট দিব লাগি এপ্লাই করবা 5 বছর হইতে না হইতেও 2 বার গেছেন দেশ, 1 মাস রইছেন, কোনো অসুবিধা নাই, আপনি এপ্লাই করো কাসিমা। আপনার আম্মায় কিন্তু B1 আর লাইফ ইন দ্য ইউকে ফার্স্ট করা লাগবো। আপনার বয়স দেখাইছি না, আপনার আম্মায় না পাস করলে আপনার আম্মায়, খেয়াল করি কথাটা মনে কাজ ভেরি ইম্পর্টেন্ট কথা, আপনার আম্মায় যদি ইংলিশ আর লাইফ ইন দ্য ইউকে ফার্স্ট না করতে পারেন তাইলে আপনি কিন্তু ইনডিফিনিটলি ফাইতা নাই, বুঝছেন? এর কারণে আপনি কইরা খাডর উল্টা দিকে লেখা আছে নো পাবলিক ফান্ড, এটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু নো পাবলিক ফান্ড যদি হয়, আপনার আব্বাই যদি কাম কাজ না করেন তাইলে আপনার যে লয়ারে আপনারা আনছে তান্ডে কইবা একটা অ্যাপ্লিকেশন করতা, এটারে কয় চেঞ্জ অফ কন্ডিশনস। চেঞ্জ অফ কন্ডিশন করলে আমি আজকে একটা চেঞ্জ অফ কন্ডিশনের ফাইনাল ডকুমেন্ট পাঠাইলাম। যদি আপনার আব্বার ইনকাম কম হয় তাইলে আপনি এবং আপনার আম্মায় ইনডিফিনিট লিভ না হইলেও আপনারা বেনিফিটও লাগি ক্লেম করতে পারবা। ওনার প্রশ্নটা মূলত বেনিফিটের ছিল না, কাজ করতে পারবেন কিনা, বা ওই যে 4.5 বছর হয়ে গেছে ILR এর জন্য মূল এইটা ছিল, এটাই ছিল। কিন্তু কাজ করতে তো ডেফিনেটলি পারবে। কাজ আপনার আব্বার রাইটে আইসেন আপনি এবং আপনার আম্মায় দেখুন জানো ওয়ার্ক অ্যালাউড প্রথম যে BRP কার্ডর সামনার সাইডে লেখা আছে আর ফিসর সাইডে লেখা আছে নো পাবলিক ফান্ড, বুঝছেন? কোনো অসুবিধা হইতো না। কিন্তু দেশত আইনজুদিন গিয়া 90 ডেজর বেশি একলগে তখন না জানো, নতুবা ব্রিটিশ সিটিজেনশিপ লাগে এপ্লাই করলে অসুবিধা হইব। ওকে সীমা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং, বিং কলার নম্বর 4 ফ্রম লুটন। আশা করি আজকে আমাদের মহিউদ্দিন আহমেদকে, উনি 2 দিন চলে আসছেন। হ্যাঁ, মহিউদ্দিন সাহেব গত সপ্তাহের রেকর্ড থেকে দেখতে পাচ্ছি মহিউদ্দিন সাহেব হোয়াইট চ্যাপেল থাকেন। 2020 সালে আপনি এসেছেন ইটালি থেকে, EU থেকে। এখন এক বাসা ভাড়া নিয়েছিলেন, তারা সেকশন 21 নোটিশ দিয়েছে, আপনি যাচ্ছেন। আমি লম্বা করে উত্তর দিয়েছি গত সপ্তাহে, এইটা দেখবেন। কিন্তু এখন যদি আপনি গড়িমসি করে কিছুদিন আরও থাকতে পারেন তাইলে এই যে লেবার পার্টি নতুন একটা আইন আনতেছে যে বা দি টেনেন্টস রাইট, টেনেন্টকে বিনা দোষে বাইর করতে পারবে না, টেনেন্টকে 2 বছরের ভিতরে বাইর করতে পারবে না। যদি বাড়িওয়ালা এটাকে বিক্রি করতে হয় তাইলে টেনেন্টের কাছে বিক্রি করবে কম দামে, মার্কেট প্রাইসে না, রিজনেবল দামে। এই আইন এখন পর্যন্ত আইন হিসাবে হয় নাই। তবে আপনার যে জিনিসের দরকার, আপনি লিগ্যাল অ্যাডভাইসের দরকার। এই যে সেকশন নোটিস টু কুইট যেটা বলেছেন, এটা কার্যকরী হতে হলে এটার সাথে অনেক নুন মশলা দিতে হয়। নুন মশলা মানে কি? ওইটা ইলেকট্রিক সার্টিফিকেট আছে কিনা, তার গ্যাস সার্টিফিকেট আছে কিনা, তারপরে এই যে আপনি ডিপোজিট দিয়েছিলেন ওইটা ডিপোজিট স্কিমের সাথে আছে কিনা, এটা আপনি লিগ্যাল অ্যাডভাইসের দরকার। এই ব্যারিস্টার সাহেবের কাছে 2 মিনিটের উত্তর শুনে এটা হবে না। আপনি ইউ সিক লিগ্যাল অ্যাডভাইস ফ্রম ইউর সলিসিটার। হোয়াইট চ্যাপেলে আলহামদুলিল্লাহ বুড়ি বাংলাদেশি, আমি গত সপ্তাহে বলেছি আমরা যখন পড়াশোনা করতাম প্রথমে O লেভেল A লেভেল, তখন বাংলাদেশি মাত্র একজন সলিসিটার ছিলেন আবদুল্লাহ সাহেব। তখন শুধু শ্রীলঙ্কার সলিসিটার ছিল। আল্লাহর কাছে লাখ শুক্রিয়া, এখন অনেক বাংলাদেশের সলিসিটার হয়েছে। যে কোনো একজনের কাছে গেলে, সবাই কম্পিটেন্ট গেলে আপনি রাইট অ্যাডভাইস পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনার উত্তর শুনে মনটা ভরে গেল যে সবাই কম্পিটেন্ট বলছেন। হ্যাঁ, সবাই সুন্দর।
আপনি মিনিমাম এই দেশের প্রফেশনাল এক্সাম আপনি সঠিকভাবে কম্পিটেন্ট না হলে পাস করতে পারবেন না। কথা সেটা না, মানে সবাই জানি সবাই কম্পিটেন্ট, সবাই বলে না, আপনি যে বলছেন সেজন্য আপনাকে মোবারকবাদ। না সেম একটা কথা আছে না, কাক কাকের মাংস খায় না। আপনি লয়ারের প্রশংসা তো লয়ারই করবে। ধন্যবাদ। এরপরে আমাদের মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান একটা প্রশ্ন। হ্যাঁ, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান সাহেব আমার দেশের বাড়ির পাশে। জি, খুব সুন্দর কথা কইছেন খান সাহেব আপনি, যে এই যে কোটি কোটি টাকার যে ক্ষতি সাধন করলো, কে বা কারা বাস ভাঙচুর করলো, গভর্নমেন্টের বিল্ডিং ভাঙচুর করলো, ইতার লাগি দায়ী খে। খান সাহেব আপনি একজন জ্ঞানী মানুষ, আপনার লগে তর্ক করি আমি পারমু কিনা, তবে আইনের দৃষ্টিতে একটা কথা কই। আইন, এই কনস্টিটিউশন হইল আমরা সর্বপ্রধান আইন, এবং এইটাতেও লেখা আছে এবং পুলিশ আইনে লেখা আছে যে পুলিশে সাধারণ নাগরিকের সাথে রিজনেবল ফোর্স ব্যবহার করতা, যে পরিমাণ ফোর্স দিয়ে অন্য কোনো ক্রাইম থেকে প্রতিহত করা যায়। এখন আপনি যদি গুলি করেন একটার পর আটটা, তাইলে তো যে পরিমাণ রাষ্ট্রে শক্তি ব্যবহার করা এলাউড আছে আইনের দিক থেকে, এর চেয়ে বেশি করিল আপনি। তখন এইটা খেয়ে করছে, এটা নিন্দনীয় অপরাধ সরকারের, এটা সারা জাতির সম্পদ। এটা যদি নষ্ট হয় আমরা সবার সম্পদ নষ্ট হওয়ার, কিন্তু এটার লাগি দায়ী খারে করবা। আপনি মাঝখানে আইয়া দুইজনে মাইল লাগছে, মাঝখানে আরেকজনে আইয়া তো আগুন লাগাইতে পারে, তৃতীয় ব্যক্তি হইতে পারে। আইনে কয় উইদাউট এভিডেন্স নোবডি শুড বি পানিশড। সেউরে আপনি পানিশ, যদি দোষী হয় তাইলে অবশ্যই আইন দিয়া বিচার করিয়া তারে শি শুড বি ডেল্ট উইথ। কিন্তু এই যে পরিমাণ আমরা মিডিয়ার মাঝে দেখি, আর যে লক্ষ লক্ষ, এটা কোনো পার্টির খানসাব, এটা কোনো পার্টির ব্যাপার না, এটা সাধারণ স্টুডেন্টদের ব্যাপার। 71-এর পরে এই ধরনের এই যে মাস মুভমেন্ট আর দেখা গেছে না। এখন আমরা সবে আমরা নিজের বিবেকরে ব্যবহার করি, দেন হু ইজ গোইং টু বি ইন ফল্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো জি, আপনার টিভি ভলিউম বন্ধ করুন এবং আমাদের সাথে কথা বলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ভলিউম অলরেডি মিউটে দাও। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আমরা, হ্যাঁ উনি শুনছেন। আপনি আপনার প্রশ্ন করুন, নাম বলে প্রশ্ন করুন। আমি নাভিয়া বার্কিং থেকে বলছি। আমি কয়েকদিন আগেও একবার ফোন দিয়েছিলাম, তখন সেদিনও আমার কোয়েশ্চেনের আনসার দিতে। আজকে আমি আবার একটু কোয়েশ্চেনের জন্য ফোন করা। হ্যাঁ হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। হয়েছে কি, আমি তো বলছি যে আমি লাস্ট ইয়ার কেয়ার ভিসায় আসি লন্ডনে, মানে সেপ্টেম্বরে, নিয়ারলি 1 বছর হয়ে যাচ্ছে। আর আমার হাজবেন্ড আর আমার একটা বাচ্চার ডিপেন্ডেন্ট হিসেবে আমার সাথে আসে। তারপর থেকে আমাদের ট্রেনিং এর বা কথা বলে বিভিন্ন ভাবে আমাদের সময় ওয়েস্ট করতেছে আমাদের কোম্পানি আর কি। বাট কোম্পানির এক্সিস্টেন্স আছে, এই কোম্পানি মানে 6 বছর ধরে তারা রান করতেছে, রিভিউ ভালো অনলাইনে। ওকে, কিন্তু বর্তমানে 2-3 মাস যাবত আমাকে টোটালি কোনো কাজ দিচ্ছে না। তো সেটা আগে দিছে কিনা খুব একটা প্রভাব পড়তেছে না, যেহেতু আমার হাজবেন্ড ফুল টাইম জব করে। বাট আমি যাও মানে ওয়ারিড আর কি, আমার ইনডিফিনিট লিভ টু রিমেইন নিয়ে। আপনাকে কি আগে কাজ দিছিল? জি জি, আগে কাজ দিছে, টানা 3 মাস, 3 মাসের স্যালারিও দিয়েছে। এখন বর্তমানে একেবারেই কাজ দিচ্ছে না। মানে ধরেন আগে তো 2 দিন 3 দিন দিত, বিগত 2 মাস 3 মাস ধরে আমি একেবারেই ঘরে বসে। আপনাকে কি বলতেছে ওরা, রিজন কি বলতেছে? আমি যখনই অফিসে যাচ্ছি কিছু না কিছু বলতেছে যে এখন আমাদের ওভার এমপ্লয়েড, বা আমাদের আরো কিছু সমস্যা আছে অফিসের, বা মাঝখানে তাদের কি লাইসেন্সের প্রবলেম, মানে খালি লেম এক্সকিউজ। আমার প্রশ্ন, বা উনি যদি অ্যাডভাইস করতো যে এখন আমি মানে এইরকম সিচুয়েশনে যে সার্কামস্ট্যান্সেস আমার করণীয়টা কি? উনার করণীয় কি এবং আইএলআর পেতে সুবিধা অসুবিধা কি আছে? ধন্যবাদ আপনার। জি নাদিয়া, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, শুনতে থাকুন, বেশ শেষে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। তার আগে আমরা আরেকটি প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। নেক্সট কলার। জি কলার, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি, আমি তানজিনা বলছি, বোর্ডের থেকে। তানজিনা কোথা থেকে? বোর্ডের থেকে। বোচার্চ। ওকে, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আমি বলতেছি যে আমি ক্যানাডিতে আসছি গত নভেম্বর নেক্সট ইয়ার। লাস্ট ইয়ার। তো আমাকে কোম্পানি কাজ দিবে বলছে, বা কয়েকদিন আগে আমাকে ডাকাইছিল, আমি সরাসরি যাই। তারপর ওরা বললো যে আবার আমার সবকিছু ডিটেলস নিতেছে। তারপর বলতেছে কোন এজেন্সির মাধ্যমে আসতে, তাহলে এটা এজেন্সির দোষ, এটা আমরা কি করবো। তারপর এজেন্সি বলেন তো কি হয়েছে? তানজিনা কেমন? আপনি তো তাদের এখানেই আসছেন, এজেন্সি আবার এখানে কি করলো? জি জি তানজিনা, আমরা আপনার প্রশ্ন পাইনি। আমরা আবারও একটা বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে এসে আপনি যদি আবার কল দিবেন, আপনার প্রশ্ন নেব আমরা। দর্শক আমাদের সাথেই থাকুন, আরেকটা বিরতিতে যাচ্ছি। জি দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও আমরা ফিরে এলাম ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানে। বিরতির আগে আমরা তানজিনার প্রশ্ন নিয়েছিলাম, উনি বোচার্চ থেকে ফোন করেছিলেন। ওনার প্রশ্ন তো অসম্পূর্ণ ছিল, উনি যদি আবার আসেন তাহলে ভালো হয় উত্তর, ব্যারিস্টার সাহেবের জন্য উত্তর দিতে। দেখে কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কলার জি, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি মাহমুদুর রহমান বলছি, বাদ থেকে। মাহমুদুর রহমান, জি আপনার প্রশ্ন করেন প্লিজ। একটু আগে আপনার প্রথম ওনার কথাগুলো বলার পরে আর কি এক ভদ্রলোক কল করলেন, বললেন যে বাংলাদেশের যে লোক আছে, ইন্ডিয়ান ভারতের লোক আছে ঠিক ব্যাপারে। উনি বললেন যে এখানেও তো আছে, দ্যাট ইজ নট রেজিডেন্ট। আমার দেশে একটি গরিব দেশ, এখানে কত পার্সেন্ট আনএমপ্লয়েড, সেটার কনটেক্সটে ওই উত্তরটা আই ডোন্ট থিংক দিস ইজ জাস্টিফাইড। সেটা অহেতুক একটা কথা। এই ধরনের আমাদের লোকদের এই ধরনের কথাবার্তা বলার পরেই ভারত সুযোগ সুবিধা পায়। বাংলাদেশের যে ভারতীয়রা আছে, আমি তো শুনেছি তাদের কোনো লিগালিটি নেই, এমনি চাকরি করতেছে বাংলাদেশে। কিছু লোক আছে কোনো যেসব কন্ট্রাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্টে ইন্ডিয়ান অফিসিয়াল কাজকর্ম হচ্ছে, সেখানে কিছু লোক আছে যারা জি মাহমুদুর রহমান, আমরা ওই কলারের প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি আপনার মন্তব্য করেছেন, যদি কোনো প্রশ্ন থাকে আপনি করেন। দর্শক হিসাবে আমাদের খুব খারাপ লাগছে ভদ্রলোক এই কথা বলছিলেন। জি আমরা আপনার মন্তব্য পেয়েছি, ধন্যবাদ আপনাকে লাইনে আসার জন্য। আমরা পরবর্তী কলারের কাছে যাবো। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান রিলেটেড প্রশ্ন করলে ভালো হবে, মতামত না দিলে আমরা খুশি হব। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? ওয়াটফোর্ড থেকে। সালাউদ্দিন, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার বাতিজা তাই নিয়ে গেছে, ইলিগেল হয়ে গেছিল, তাই না পেলে বলবো। বাট কারণ বাংলাদেশের পাসপোর্ট দেখতো ওই সময় হয়ে গেছে, তাহলে বাংলাদেশের পাসপোর্ট বানাইছে, লিখে তাকে করা লাগে। আর ডিজিটাল পাসপোর্ট দেয়নি নাকি, তো ওদের থেকে তারা নাকি না। আপনি বিডি পাসপোর্ট বানাবেন, উনি ইলিগেল হয়ে গেছে। জি, ইলিগেল হয়ে গেছে। তো শুধু আপনি পাসপোর্টের বিষয়টা জানতে চান, উনি কি কোনো অ্যাসাইলাম করেছে? ওনার যদি 20 বছর রাইতে পাসপোর্ট কইরা আর কি, 20 বছরের রাইতে একটা করবো আর কি। আমার মনে হয় ব্যারিস্টার সাহেব অবশ্যই আপনার এই প্রশ্নের উত্তর দেবেন। আবার আপনার জরুরি কিছু বোঝার থাকতে পারে আইনজীবীদের সাথে, তো অবশ্যই ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। দর্শক, সময় হলো আরেকটা বিরতি শেষে এসে আপনাদের প্রশ্নের উত্তর দেব এবং আরও যাদের প্রশ্ন আছে নেওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা সম্ভবত আমাদের শেষ বিরতি এটাই ছিল। এবার আমরা আর বিরতি নেব না, আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আর চেষ্টা করব আপনাদের আরও প্রশ্ন নেওয়ার। বিশেষ আমাদের সপ্তম কলার ছিলেন বার্কিং থেকে নাদিয়া।
হ্যাঁ, মাশাল্লাহ। বার্কিং থেকে নাদিয়া ফোন করেছেন, বলতেছেন কেয়ার ভিসায় লাস্ট ইয়ার এসেছেন এখানে। ভাগ্যবান নাদিয়া, আসার সময় হাজবেন্ড এবং বাচ্চাকেও নিয়ে এসেছেন। আপনারা সবাই জানেন যে গত এপ্রিল থেকে কোনো কেয়ার ওয়ার্কার ডিপেন্ডেন্ট আনতে পারবেন না, কিন্তু এই নতুন আইন আসার আগে নাদিয়া চলে এসেছিলেন গত বছরের শেষের দিকে হাজবেন্ড এবং বাচ্চাকে নিয়ে। কিন্তু এখন একটু অসুবিধা হচ্ছে, গত 2-3 মাস কাজ করার পরে এখন আর কাজ দিচ্ছে না এমপ্লয়ার। তো নাদিয়া বলতেছেন আমি না কাজ করলে আমার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমার হাজবেন্ড তো ফুল টাইম কাজ করে। তাহলে সমস্যাটা কি? যে সমস্যা হলো যে ইনডিফিনিট লিভের সময় আসলে তখন কি আমার ইনডিফিনিট লিভে কোনো অসুবিধা হবে? শুনেন নাদিয়া, এটা একটা চিন্তার ব্যাপার আছে। আপনি হলেন গাছ, আর আপনার বাচ্চা বা ডিপেন্ডেন্ট হাজবেন্ড হলো গাছের ফল বা ডাল। গাছ যদি না থাকে তাইলে ডাল বা ফল আকাশে থাকতে পারে না, এটা পড়ে যাবে। আপনি ইনডিফিনিট লিভের চিন্তা করতেছেন, এর আগেই 6 মাসের ভিতরে যদি হোম অফিস জানতে পারে আপনি কাজ করেন না, এনআই কন্ট্রিবিউশন দিচ্ছেন না, ট্যাক্স দিচ্ছেন না, উইদাউট ওয়ার্ক উইথ ইউর এমপ্লয়ার, বা এমপ্লয়ার মারা গেছে অর্থাৎ লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, দেন ইউ উইল বি ইন ট্রাবল। তাই আপনি এই যে 5 বছর আছে যেটার জন্য অপেক্ষা করে আপনি ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করবেন, ওই হাজবেন্ডে কাজ করে ওইটার উপরে আপনি ইনডিফিনিট লিভ পাবেন না। এটা পাবেন আপনার এমপ্লয়মেন্টের উপরে, আমার জানা মতো। বুঝতে পারছেন? তাই যে কোনো উপায়ে আপনার এমপ্লয়মেন্টটা কন্টিনিউ করার বন্দোবস্ত করেন। এটা যদি করেন, যদি এখানে না থাকে তাইলে অন্য কোথাও আপনি ট্রান্সফার হওয়ার সুযোগ আছে। ওইখানে অন্য কোথাও একটা ওয়ার্ক পারমিট নিয়ে আপনি ওইখানে চাকরি শুরু করেন। আপনি হলেন গাছ আর তারা হলো আপনার। এখানে একটা সম্পূরক, উনি যদি কোথাও সুইচ হয় কেয়ার অথবা অন্য কোনো ইয়েতে, কেয়ারে হলে কি হবে আর ওনাদের ডিপেন্ডেন্টদের কিভাবে? ডিপেন্ডেন্ট যারা চলে এসেছে দে উইল বি ওকে, তবে এদের তো অবশ্যই ফি দিতে হবে। হ্যাঁ, ফি দিয়ে অ্যাপ্লাই করবেন আপনি, যা যা ফি লাগে তা দিয়ে করবেন। কিন্তু আইএইচএস, হ্যাঁ, আইএইচএস ফি দিতে হবে এবং হোম অফিসের যা ফি আছে এটা দিয়ে কেয়ার না হলে আইএইচএস। ওকে, জি জি, ধন্যবাদ। এরপরে আমাদের তানজিনা চার্চ থেকে উনি ফোন করেছিলেন, ওনার কেয়ার বিষয় সংক্রান্ত প্রশ্ন। হ্যাঁ, তানজিনা অসম্পূর্ণ প্রশ্ন ছিল। তানজিনা, আপনিও ফোন করেছিলেন এই নাদিয়ার মতো, আপনি এসেছেন কেয়ার ওয়ার্কার ভিসায়। বর্তমানে কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে যারা আছেন এরা খুব সমস্যার মধ্যে আছেন। আপনি লিগ্যাল অ্যাডভাইস সিক করেন, আর যদি পারেন তাইলে আমাদের এখানে ফোন করতে পারেন। অনেক এমপ্লয়ার যারা শুধু মানুষকে ওই বর্ডারটা পাস করার জন্য এমপ্লয়ার হয়েছিল, এরা ওই টাকাটা পকেটে নিয়ে এখন এরা চাকরি করবে না না করবে, দে ডোন্ট বদার, দে ডোন্ট কেয়ার। এর কারণে আপনি লিগ্যাল অ্যাডভাইস নেন বিফোর ইট ইজ টু লেট। ওকে ম্যাডাম। এরপরে আরেকজন সিনিয়র সিটিজেন মাহমুদুর রহমান, উনি আমাদের নিয়মিত দর্শক। হ্যাঁ, মাহমুদুর রহমান ভাইজান ফোন করেছেন বাদ থেকে। আপনি বলতেছেন যে একজন কলার বলেছেন যে আমরাও তো এই দেশে এসেছি চাকরি করতে, বাংলাদেশে 1.3 মিলিয়ন কাজ করলে কি হয়? মাহমুদুর রহমান সাহেব বলতেছেন বাংলাদেশ ওই তালের গুটা আর অন্য কি পিছনের গুটা সমান করবেন না। বাংলাদেশ হলো একটা ডেভেলপিং দেশ, গরিব দেশ, আর এই দেশ হলো ধনী দেশ। আর দ্বিতীয় কথা, ইন্ডিয়া থেকে হাজার হাজার লোক আছে উইদাউট এনি পেপার, এরা বাংলাদেশে কাজ করে, বাংলাদেশে ব্যবসা করে। এই দেশে তো এই ধরনের না। ভাইজান, আল্লাহ আপনার ভালো করুক। শ্রোতা বন্ধুরা, আপনারা হয়তো জানবেন, আমি যখন ছোট্ট ছিলাম তখন বাংলাদেশ যখন হয় তখন শুনতাম বিবিসি থেকে এরকম বলা হতো
যে খবর পড়ছি সিরাজুর রহমান BBC লন্ডন থেকে, বুশ হাউস থেকে, ওই সিরাজুর রহমান সাহেব, মরহুম সিরাজুর রহমান সাহেবের ভাই হলেন মাহমুদুর রহমান সাহেব। আল্লাহ আপনার ভালো করুক। আমার প্রেজেন্টার ভাই আমাকে ইন প্রাইভেট বলতেছিলেন, আপনার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে যে মার্জিত হবে না কেন, আপনাদের জিনেটিক্সে আছে মার্জিত ব্যবহার, শিক্ষা এবং গুড থিঙ্কিং। আল্লাহ আপনার হায়াত তয়্যিবা দান করুক, বলেন আমিন। আমিন। এবং আমাদের এরপরে কল আছেন সালাউদ্দিন ওয়াটফোর্ড থেকে। সালাউদ্দিন সাহেব এত সুন্দর নাম। ফিলিস্তিনকে এই ক্রুসেইডারদের হাত থেকে যিনি উদ্ধার করেছিলেন, ওনার নাম হলো সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। আমাদের দেশে যেভাবে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে সবাই স্মরণ করে, এইভাবে প্যালেস্টিনিয়ানরা সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহিকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করে, তারা ফাদার অফ দ্য নেশন বলে। সালাউদ্দিন সাহেব বলতেছেন, ভাতিজা এসেছেন 2006 সালে, কিন্তু কাগজপত্র নাই। এখন চিন্তা করতেছেন 2026-এ 20 বছর হবে, তখন অন দ্য বেসিস অফ 20 বছর হলে একটা অ্যাপ্লিকেশন করবেন। এখন তো ভাতিজার কোনো কাগজ নাই, ও এসেছিল হাতের লেখা পাসপোর্ট দিয়ে। ব্যারিস্টার সাহেব, কীভাবে একটা পাসপোর্ট করতে, খুব খেয়াল করে শুনেন। আপনার ভাতিজার ওই যে পাসপোর্ট থেকে দিয়ে এসেছিলেন, হাতের লেখা পাসপোর্ট, ওইটা লাগবে। এবং ওইটা নিয়ে বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে গিয়া আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে ফিঙ্গারপ্রিন্টিংয়ের জন্য। আর আমার মতে, আমি এটা করেছি, আমার মতে নিজে করতে না গিয়ে একটা ট্রাভেলিং এজেন্সিকে দিয়ে দিবেন, বলবেন তারা সব পেপার ওয়ার্ক সব কিছু করে দিবে, বার্থ সার্টিফিকেট অ্যারেঞ্জ করে দিবে। বার্থ সার্টিফিকেট ছাড়া হবে না, তারা বার্থ সার্টিফিকেট অ্যারেঞ্জ করে দিবে। আপনার ভাতিজার বার্থ সার্টিফিকেট হওয়ার পরে ওই পাসপোর্ট দিয়ে তারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিবে কনসুলার সেকশনে। বর্তমানে কনসুলার সেকশনে খুব ভালো সার্ভিস দিচ্ছে। হাইকমিশনার সাহেবা বললেন যে রাত 10টা পর্যন্ত ওনারা ফিঙ্গারপ্রিন্টিং নেন। ইটস এ গুড নিউজ। তো ওইখানে আপনার ট্রাভেলিং এজেন্সি যখন একটা অ্যাপয়েন্টমেন্ট নিবে, ওই তারিখে আপনি কাগজপত্র তারা রেডি করে দিবে, আপনি ওইখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন। মাসখানেকের ভিতরে, 1 মাস পরে একটা অ্যাপয়েন্টমেন্ট পাবেন আপনি। যেদিন ফিঙ্গারপ্রিন্ট দিবেন ঠিক ওই তারিখে পরের মাসে দেখবেন দেশ থেকে ইনকোয়ারি হয়ে সুন্দর একটা ডিজিটাল পাসপোর্ট চলে এসেছে। বাই দ্য টাইম যখন 20 বছর আপনার ভাতিজার হয়ে যাবে, এর ভিতরে ইনশাআল্লাহ। আমার মনে হয় ওনার তো নতুন পাসপোর্টের দরকার নেই, অ্যাপ্লিকেশন করতে হলে ওনার পুরাতন পাসপোর্ট দিয়ে করতে পারে। না 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 না, পুরাতন পাসপোর্ট ইফ ইউ ওয়ান্ট টু মেক, এটা তো ওনার মেইন ডকুমেন্ট। না না, এটা ডকুমেন্ট না, এটা মরা মানুষ মারা গেলে যেভাবে আপনি কোনো স্যালাইন ঢুকাইতে পারেন না, এইভাবে একটা পাসপোর্ট যখন আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন এটা কোনো কাজে লাগবে না। হ্যাঁ, কাজে লাগবে কি, আপনি এসেছিলেন যে সালে, এটার প্রমাণ হিসাবে, কিন্তু ফর দ্য অ্যাপ্লিকেশন হি নিডস এ ভ্যালিড পাসপোর্ট। কথাটা বুঝাইতে পারছি? তাই পাসপোর্ট করা ছাড়া আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। থ্যাংক ইউ। আমরা দেখি আরেকজন কলার নেওয়া যায় কিনা। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, কে বলতেছেন, কোথায় বলছেন? জি, আমি বার্মিংহাম থেকে কামরান কইলাম। জি কামরান, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে, আমি লাস্ট ইয়ার কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট লন্ডন। আপনি ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট আনছেন? আপনি? আমি ডিপেন্ডেন্ট হিসেবে আসছি আমার ওয়াইফে। ওকে। তো আসার পর আমার প্রবলেম হওয়ার পর, কি প্রবলেম? ওয়াইফের সাথে প্রবলেম নাকি কাজের প্রবলেম? ওয়াইফের সাথে প্রবলেম হওয়ার পর আমার ডিভোর্স দিয়ে দিতে হয়েছে। ওকে। দেওয়ার পরে আমি এসিলাম করে, সবাই যেটা করে এটাই করছে। তারপরে এসিলাম করার পর আমার ওই এসিলাম কার্ড যে ওয়ার্ক পারমিট ছিল আগে, ওইটা আমি আধার দিতে, এখন ওইটা ওয়ার্ক পারমিট আছে আমার। এখন আমি কি সুইচ করতে পারবো? আমার ওই পুরানা নাম্বার কি ইউজ করতে পারবো? এটাই আমার প্রশ্ন। আচ্ছা, কামরান, আপনি তো এমনি কন্ট্রাক্ট হিসাবে
ওয়াইফ দেখাই আইসলা বিচারি রে, আসলে তো আপনার রিয়েল ওয়াইফ না। জি না জি না, আমি জেনুইন নাই, কন্টাক্ট হিসাবে না। জেনুইন হইলে লন্ডন আইয়া বউয়ে শাড়ি দিলেন না আপনি শাড়ি দিলা, ব্যাপারটা কিতা? ওনার সাথে আমার প্রবলেম হয়ে গেছে পার্সোনালি। তো এখন আপনার কথা হইলো যে আগর বিআরপিওটা ইউজ করতে পারবা নি। অ্যাসাইলাম করার কতদিন হয়েছে? অ্যাসাইলাম করতে আমার 7 মাস। এখন ফাইনাল ইন্টারভিউ হয়ে গেছে নি? জি না, ফাইনাল ইন্টারভিউ এখন আছে। তো কিতা জানতে চাইরা আপনি ফাইনাল ইন্টারভিউ লাগে অপেক্ষা করলে? উনি সুইচ করতে পারবে কিনা অন্য ইয়েতে এই অবস্থায়? আপনি তো ডিপেন্ডেন্ট হয়ে আইছেন তাই না? জি। আপনারে আই উইল বি ভেরি অনেস্ট কামরান, আপনি বাঙ্গি বাঙ্গি মাতিরা আপনারে আমি যে অ্যাডভাইস এখন দিমু, ই অ্যাডভাইস সামনাসামনি আইলে ভিন্নভাবে দিলাম মনে। এর কারণে হইয়ার অন্দায়ার অনেক কিছু খোয়া যায় না। আপনি একজন লিগেল এক্সপার্টর কাছে গিয়া একটা অ্যাডভাইস নেব আপনি, বিফোর ইট ইজ টু লেট। বুঝলেনি? আপনি কোনো স্পন্সারের লগে পয়সা করি লেনদেন করেন না জানো। বার্মিংহামর লয়ার অকল আসেন, বালা বালা লয়ার আসেন। আমরা লন্ডন থেকে যাইন কোনো কোনো লয়ার বার্মিংহাম গিয়া বুধবারে না কিবারে দেখার করেন। আমি যাই না ওইসব, আমি লন্ডন বই। এর কারণে আপনার এই ব্যাপারটা খুব কমপ্লিকেটেড। যদি একবার বেড়া খাইলেন আপনি, তো ই বেড়াত পড়িয়া আপনি লিগেল হওয়া আপনার লাগে খুব মুশকিল পড়ব। ধন্যবাদ আপনাকে। আমরা দেখি আরেকটা প্রশ্ন নিতে পারি কিনা। আসসালামু আলাইকুম। হ্যালো জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি আমি তারেক কইলাম লিডস থেকে। তারেক লিডস থেকে, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি আমি আমরা এমপি সাগর এলাকার মানুষ। ব্যারিস্টার সাহেব শুনছেন? প্রশ্ন আছে। জি আপনি প্রশ্ন করুন, একটাই করেন। জি আমি আইসি গত 2 বছর হয়ে গেছে। আমি ওয়ার্ক পারমিট আইসি এসব রেস্টুরেন্ট ওয়ার্ক পারমিট আইসি। ওকে। তো আগামী ডিসেম্বর আমার এক্সটেনশন, ডিসেম্বরের মাঝামাঝি সময় আমার 2.5 বছর হয়ে যাব ডোমেস্টিক না যাইব। তো আমার এক্সটেনশনের লাগিয়া আমি কোন সময় একটা কি কতদিন একটা কি আমি ইয়া করতাম পারি, অ্যাপ্লাই করতাম পারি? আপনি খামো আসনি? আপনি অ্যাপ্লাই করতে? জি আমি খামো। ও দেখানোর যারা ওয়ার্ক কমিটি আইছেন অন্য তো কাম কর রায়? জি জি ও জায়গা ও পোস্টে ও জায়গা কাজ। আচ্ছা, তার বাদে আলহামদুলিল্লাহ। যে আমি এখন কত মাস আগে বা কোন দিন থেকে আমার ডিসেম্বরের 15 তারিখ আমার এটা শেষ হয়ে গেল। তো সেমন আগে আমি এক্সটেনশন করতাম পারবো? আর কি তারিখের ডকুমেন্টস লাগবে আমারে জানাইলে কাইন্ডলি। আর বাড়ি কোন জায়গায় আপনার? কোন গ্রাম? আমরা বাড়ি হলো জকিগঞ্জ। জকিগঞ্জ কোন জায়গা? জকিগঞ্জ খালিগঞ্জ আমার। আরে বাবারে, খালিগঞ্জ তো টাউন হয়ে গেছে তাই না? জি জি অনেক বড় হয়েছে, টাউন হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা খুব খুশি হয়েছিলাম। না ঠিক আছে, ধন্যবাদ তারেক আপনার প্রশ্নের জন্য। বেশি আমরা আপনি শুনতে থাকুন, বেশি উত্তর চাই। আচ্ছা, তারেকে কইরা লিডস থেকে ফোন করছেন, তাই নাইছেন সাধারণ সকল জেলাখান কেয়ার ওয়ার্কার বিচার আইন, তাই নাইছেন নর্মাল ওয়ার্ক পারমিট ভিসা আইছেন রেস্টুরেন্টর। নর্মাল ওয়ার্ক পারমিট ভিসায় যদি আইয়া থাকেন তাইলে 5 বছর কেয়ার ওয়ার্কারর ভিসার বেতন কম দেখাইলেও চলে, কিন্তু তারেক নর্মাল আপনার যে ওয়ার্ক পারমিট এটার যে সিলিং আছে, যে বেতন যত দেখাইতে হইব সঠিকভাবে বেতন দেখাইতে হইব। আপনার এমপ্লয়ারে বেতন আপনারে এত কমও দেন যদি, কিন্তু HMRCত সঠিকভাবে বেতন দেখাইতে হইব। ডিসেম্বরের 15 তারিখ যার গিয়া আপনি নভেম্বরের 17-18 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত এই 28 দিনের ভিতরে যে কোনো দিন অ্যাপ্লাই করতে পারেন। চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইল আপনার এমপ্লয়ারে সার্টিফাই করতে আপনার মেইনটেনেন্স। আমি জানি না আপনি বিয়া শাদী করি আইসো কিতা, যদি তারা রেকর্ড দেখে যে HMRCত আপনার ওয়ার্ক রেকর্ড আছে, বেতন ফুরাফুরি আছে এবং এই বেতন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়, তাইলে নাথিং টু ওয়ারি। আফটার 5 years ইউ উইল গেট ইনডিফিনিট লিভ। ওকে তারেক, ভালো থাকবাই ইনশাআল্লাহ। খালিগঞ্জের হকলর কাছে আমরা পক্ষ থেকে সালাম দোয়া কইবা ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা।
ধন্যবাদ। বিশেষ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা যেভাবে শুরু করেছিলাম, আমরা আবারও বলি, দেশের এই উত্তাল পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন। আমরা চাই দেশে আর কোনো ছাত্রের রক্ত না ঝরুক, আর কোনো ধ্বংসযজ্ঞ না হোক, দেশে শান্তির সুবাতাস বয়ে আনুক। আমাদের সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে, দেশকে বাঁচাতে হবে। এই প্রত্যাশা করে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। ব্যারিস্টার সাহেব, আপনার জন্য 20 সেকেন্ড, আপনি যদি 20 সেকেন্ড, it is called closing remark. জি, We started with opening remark Okay. and this is the closing remark. বন্ধুরা, we love our country. হাদিসের মাঝে আইছে হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান, যদিও কয় এটা মওজু হাদিস। দেশে মায়া করা ঈমানের অঙ্গ। আমরা হলে একটু দোয়া করি আর হোকা যারাও দেশও আসেন এরা শুভ বুদ্ধি উদয় হোক, এই দেশটা যেন দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, ইউনাইটেড নেশনে আবার তারিফ করতে পারে। আর আমরা পলিসি মেকার যারা আসেন এরা যাতে আর কোনো খুন খারাপি না হয়, আর কোনো আপনার সরকারি আমিন। ব্যারিস্টার সাহেব, কোনো বাড়িঘর ভাঙ্গা না হয়, এখানে আমাদের এটাই শেষ করি। আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।